আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আজকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক বিকাশের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানে। আজকের এই বিতর্কের বিষয় আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। পক্ষদল হিসেবে বক্তব্য প্রদান করছে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ, সিলেট থেকে আগত দল, এবং বিপক্ষ দল হিসেবে বক্তব্য প্রদান করছে কালীগঞ্জের KUP পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল। আসুন আমরা প্রথমে পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই যারা বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে আলো ঝলমলো বাতির নিচে, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের পক্ষদল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে যে তিনজন বক্তা হচ্ছে তারা হচ্ছে প্রথম বক্তা নাহিমা আক্তার নিপা, দ্বিতীয় বক্তা রায়হানা ইসলাম ও তাদের দলনেতা রিফাত তাসনিম প্রভা। বিপক্ষ দল কালীগঞ্জ KUP পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনজন বক্তা হচ্ছে প্রথম বক্তা আমির সোহেল রাব্বি, দ্বিতীয় বক্তা মোসাম্মদ রেহেনা আফরোজ রুমা ও তাদের দলনেতা জান্নাতুন নাইম সোমা। বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতার আজকে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবে, এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন নিপা সাহা, সহকারী অধ্যাপক, স্কুল অব বিজনেস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, নাট্যকার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মির্জাপুর ক্যাডেট কলেজ। এবং আরও রয়েছেন রোকেয়া পারভিন জুই, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের এই ক্ষুদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। তারা হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, ATN বাংলা ও ATN নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মুশতাক রাজা চৌধুরী। শুরু করি আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, যেটি আমরা বলেছি যে বাংলাদেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা, যাতে ব্র্যাক এবং ATN বাংলা তাদের সক্রিয় ভূমিকার কারণের জন্য সারা পৃথিবীতে বাংলাদেশের যুক্তিবাদী সমাজ গঠনের ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ, সিলেট থেকে আগত দলের প্রথম বক্তা নাহিমা আক্তার নিপাকে তার বক্তব্য প্রদান করার জন্য। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর এই পুঁজিবাদী যুগে এসে দাঁড়িয়েছি। বিশ্বায়নের যুগে বিশ্বের এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকার জন্য প্রয়োজন দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা, যা আমাদের নতুন প্রণীত 2010 সালের শিক্ষানীতির মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যখন নতুন প্রণীত শিক্ষানীতিতে বিজ্ঞান, প্রযুক্তি, কর্মমুখী ও ব্যবসায়ী শিক্ষার উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, বিষয়ের গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোকে সংজ্ঞায়ন করছি। আজকে আগামী প্রজন্ম বলতে আমরা বোঝাচ্ছি সেই প্রজন্মকে যে প্রজন্ম বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়াস চালাবে। এক্ষেত্রে যারা বর্তমান শিক্ষা ব্যবস্থায় আছে এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় আসবে, তারাও গতিশীল এই প্রজন্মের অন্তর্ভুক্ত হবে। এই প্রজন্ম হবে তথ্য প্রযুক্তি নির্ভর এবং অগ্রগামী। শিক্ষা ব্যবস্থা বলতে আমরা বোঝাচ্ছি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিকে। মাননীয় মডারেটর, সাহিত্য বলতে বোঝাবো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত গদ্য, পদ্য, নাটক, উপন্যাস ইত্যাদিকে। মাননীয় মডারেটর, দর্শনের সংজ্ঞায়নের পূর্বে কিছু কথা বলে নেওয়া দরকার। আজ আমি বিতর্ক করছি, সেক্ষেত্রে আমার নিজস্ব একটি দর্শন রয়েছে। অপরদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা কিছুক্ষণ পর বিতর্ক করবেন, সেক্ষেত্রে তারও একটি দর্শন রয়েছে। এটি হচ্ছে প্রত্যেকের ব্যক্তি দর্শন। অপরদিকে আমরা সবাই মিলে যে দর্শন ধারণ করি সেটি আমাদের সামাজিক দর্শন। এই ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় দর্শন এগুলো চিরন্তন বিষয়। এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বদাই থাকবে। এই ধ্রুব সত্য নিয়ে আমাদের কোনো বিতর্কই নেই। তাই এই সকল ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় দর্শন আমাদের বিতর্কের অন্তর্ভুক্ত হবে না। আজকে আমাদের বিতর্ক হচ্ছে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত যে সকল দর্শন সম্পর্কিত বিষয় পড়ানো হয়, যেমন প্রাথমিক ও মাধ্যমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা, উচ্চ মাধ্যমিকে যুক্তিবিদ্যা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দর্শন বিষয় নিয়ে। এখানে আরেকটি কথা বলে নেওয়া দরকার, দর্শনকে সকল বিজ্ঞানের জনক বলা হয়, কিন্তু প্রতিপক্ষ দলের বক্তাদের বুঝতে হবে দর্শন ও তা থেকে উদ্ভূত বিষয় যেমন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ, রসায়ন এক বিষয় নয়। এগুলো এর মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। যেমন দুধ থেকে দধি উৎপন্ন হয়, কিন্তু তাই বলে কি দুধ আর দধি একই জিনিস? উত্তরটি হচ্ছে না। সুতরাং সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এগুলো দর্শনের অন্তর্ভুক্ত হবে না। মাননীয় মডারেটর, এখন প্রয়োজনীয়তা বলতে বোঝাচ্ছি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সরকারের কাছে বিষয়টির গুরুত্ব। যেহেতু প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সিদ্ধান্তটি শিক্ষার্থী নিজে নিতে পারে না, সেহেতু প্রাথমিক পর্যায়ে এই সিদ্ধান্তটি অভিভাবকগণ, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী নিজে এবং সরকার সমগ্র ব্যবস্থায় প্রয়োজনীয়তা অনুভব করবে। মাননীয় মডারেটর, প্রয়োজনীয়তাকে আমরা কয়েকটি
কয়েকটি প্যারামিটারের মাধ্যমে বুঝাবো, যথা 1 অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা, 2 শিক্ষার্থীদের বিষয় পছন্দের ক্ষেত্রে র্যাঙ্কিং, 3 উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহিত্য ও দর্শন বিষয়ে পড়াশোনার প্রবণতা, 4 চাকরির বাজারে উক্ত বিষয়গুলোর চাহিদা এবং 5 দক্ষ জনশক্তি গঠনের প্রভাব। মানে মডারেটর, হ্রাস পাবে বলতে বোঝাচ্ছি পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমান এবং ভবিষ্যৎ সময়ে দর্শন ও সাহিত্যের প্রয়োজনীয়তা ক্রমান্বয়ে কমবে। প্রতিপক্ষ, আমরা কখনোই বলছি না যে সাহিত্য ও দর্শনে কোনো গুরুত্ব নেই বা গুরুত্ব ফুরিয়ে যাবে, বরং বলছি যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত প্রয়োজনীয়তাটি কমতে থাকবে। তাহলে প্রতিপক্ষ হয়তো প্রশ্ন করতে পারেন কোন কোন বিষয়ের উপর গুরুত্ব বাড়বে। উত্তরটি হচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, ব্যবসায়ী শিক্ষা ও কর্মমুখী শিক্ষা ইত্যাদির ওপর গুরুত্ব বৃদ্ধি পাবে। মাননীয় মডারেটর, এখন যদি এক কথায় সংজ্ঞায়ন দাঁড় করাই তাহলে দাঁড়ায় একবিংশ শতাব্দীর প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর অগ্রগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি তথা মানব সম্পত্তি রূপান্তর ক্ষেত্রে শিক্ষা মাধ্যমগুলোতে যে সাহিত্য ও দর্শন বিষয় রয়েছে তার প্রয়োজনীয়তা কর্মমুখী শিক্ষা ও ব্যবসায় শিক্ষার তুলনায় হ্রাস পাবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের বিষয় হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন এবং কিভাবে আগামী প্রজন্মের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজন তা হ্রাস পাবে না। আশা করি প্রতিপক্ষ তা প্রমাণ করে যাবেন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের সুবিধার্থে একটি উদাহরণ দিচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় মেধাক্রমে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীরা কখনোই তাদের পছন্দের তালিকায় বাংলা বা দর্শনের বিষয়গুলো রাখে না, বরং অর্থনীতি, আইন, ব্যবসায় শিক্ষা ইত্যাদি বিষয় যাদের চাকরির বাজারে চাহিদা অনেক বেশি সে বিষয় তাদের পছন্দের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার পায়। প্রতিপক্ষের প্রথম বক্তার কাছে একটি সুস্পষ্ট প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তাহলে আপনি বাংলা, দর্শন বা আরবি সাহিত্য বিষয়টি পছন্দ করবেন কিনা, না করলে কেন করবেন না, আশা করি অবশ্যই তার উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে আমরা প্রমাণ করব কেন এবং কিভাবে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মাননীয় মডারেটর, হ্রাস পাওয়ার কারণগুলো হচ্ছে প্রথমত বর্তমান বিশ্বের বাস্তবতা, দ্বিতীয়ত আগামী প্রজন্মের তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতা করার জন্য যে দক্ষ মানব সম্পদ দরকার তা দর্শন ও সাহিত্য তৈরি করতে পারে না, তৃতীয়ত দর্শন ও সাহিত্যের নগদ প্রাপ্তি কম, চতুর্থত চাকরির বাজারে এই বিষয়গুলোর চাহিদার কমতি, পঞ্চম বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা, ব্যবসায়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো কত দিন দিন বৃদ্ধি এবং ষষ্ঠ নতুনভাবে মানসম্মত দর্শন ও সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়া। মাননীয় মডারেটর, স্কুল পড়ুয়া একটি শিক্ষার্থীর বাবা মার মুখে প্রায়ই বলতে শোনা যায় ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবো, কখনো কি বলেছেন ছেলেকে সাহিত্যিক বা দার্শনিক বানাবো। অভিভাবকরাই যখন পদার্থ, রসায়ন বা হিসাব বিজ্ঞান পড়ানোর জন্য গৃহ শিক্ষকদের লাইন লাগিয়ে দেন তখন বাংলা বা দর্শনের ভাগ্যে একজনও জোটে না। আজকের এই বাস্তবতা এটি নির্দেশ করে সাহিত্য ও দর্শনের প্রয়োজনটা কমছে এবং কমবে, কিন্তু ফুরিয়ে যাবে না। মাননীয় মডারেটর, আজ আমাদের এই বাংলাদেশ একটি দারিদ্র পীড়িত দেশ। 30% লোক এখনও দারিদ্র সীমার নিচে বাস করে। যেখানে এই দারিদ্র পীড়িত জনসংখ্যা এখনও ভালোভাবে তার বাঁচার স্বপ্নটি দেখতে ভয় পায়, সেখানে সাহিত্য ও দর্শনের উপর ভিত্তি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, তারপরেও যদি আমরা দিবাস্বপ্ন দেখি তাহলে আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের মতো আবারও বলতে হবে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। সিলেটের বন্ধু চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তাই প্রশ্ন ছুড়ে দিল বিপক্ষের দিকে। ভর্তি পরীক্ষা যদি আপনি প্রথম হন তাহলে আপনি কোন বিষয় চুজ করবেন? আপনি কি বাংলা না দর্শন? জানি না তারা কোন বিষয় চুজ করবে, এবং সে কারণের জন্যই আমি আজকের আমাদের এই গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা, যেখানে উপস্থিত আছেন মাননীয় শিক্ষা সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএর বাংলা ও এটির নিয়োজিত সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ব্র্যাকের সম্মানিত ভাইস চেয়ারপারসন ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী। তাদের উপস্থিতিতে আমি আহ্বান করছি আজকের এই বিপক্ষ দলের প্রথম বক্তা কালীগঞ্জ কে ইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর থেকে আগত দলের আমির সোহেল রাব্বিকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, শুরু করছি প্রতিপক্ষ দলের একটি যুক্তি খণ্ডন দিয়ে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল বিষয় রয়েছে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সাহিত্য এবং দর্শনের ভূমিকা সেই জায়গায় কতটুকু, কারণ সাহিত্য মানুষের মনের ক্ষুধা নিবারণ করতে পারে কিন্তু পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না। লক্ষ্যকোণ প্রতিপক্ষের বন্ধুরা, প্রমোদ চৌধুরী তার সাহিত্যের খেলা প্রবন্ধে বলে গেছেন আমি সাহিত্য রচনা করি মনের ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু আমি পেটের ক্ষুধা নিবারণের জন্য সাহিত্য রচনা করি না। অর্থাৎ পেটের ক্ষুধা নিবারণের বিষয়টি যেখানে সাহিত্যের সাথে সাংঘর্ষিক, সেখানে সাহিত্য এবং দর্শনকে এইরকম একটি মানদণ্ডে তুলনা করা নিতান্তই হাস্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবটি আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আজকের বিষয়টিকে বিশ্লেষণ করে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে সংজ্ঞানগুলো করে গেছেন সেই সংজ্ঞানগুলোর প্রত্যেকটি সংজ্ঞান আমরা মেনে নিতে পারছি না, কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা শিক্ষা ব্যবস্থা যে সংজ্ঞানটি দিয়ে গেছেন সেই সংজ্ঞানটিতে আমাদের বিরোধিতার জায়গা দুইটি। প্রথম জায়গাটি হচ্ছে তারা তাদের সংজ্ঞানে শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু মাননীয় মডারেটর আমরা জানি আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিক এই তিন ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা গঠিত। সুতরাং তারা যে সংজ্ঞানটি দিয়েছে সেটি কোনোভাবেই আজকের বিতর্কের মঞ্চে গ্রহণযোগ্যতার দাবি রাখে না।
এবং দ্বিতীয় বিরোধিতার জায়গা সেটি হচ্ছে তারা বলে গেছেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। কিন্তু মাননীয় মডারেটর, আমরা বলছি সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে না, বরং এটি আরও সমৃদ্ধ হবে, এটি আরও পরিচালিত হবে এবং এটি আরও গতিশীল হবে। আমি আমার বক্তব্যে 3টি স্তরের কথা বলে গেছি, এখন এগুলো সম্পর্কে সংজ্ঞায়ন করছি। আনুষ্ঠানিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটি হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা, একটি ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে যে শিক্ষাটি অর্জন করে সেটি অনানুষ্ঠানিক শিক্ষা। এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা, প্রতিষ্ঠানের বাইরে সুনির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বিশেষ শিখন চাহিদা পূরণের উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থাটি সেটি হচ্ছে উপ আনুষ্ঠানিক শিক্ষা। প্রতিপক্ষের বন্ধুরা লক্ষ্য করুন, গ্রিক দেবতা জিউসের দরবার থেকে একখণ্ড জ্ঞানের প্রদীপ চুরি করেছিলেন দার্শনিক প্রমিথিউস। অর্থাৎ যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরুটি হয়েছিল অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, আর আপনারা সেই জায়গায় অর্থাৎ সেই জন্মধারণী মাটিকে বাদ দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থার সংজ্ঞানটি করেছেন। সুতরাং আজকে এটি কোনোভাবে গ্রহণযোগ্যতার দাবি রাখে না আপনাদের সেই শিক্ষা ব্যবস্থার সংজ্ঞানটিতে। মাননীয় মডারেটর, এবার আসা যাক প্রয়োজনীয়তা সম্পর্কে, যা আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু থেকে এখন পর্যন্ত প্রভাব বিস্তার করে আসছে এবং যা আমাদের শিক্ষা ব্যবস্থায় না হলেই নয়, সেটি হচ্ছে প্রয়োজনীয়তা। মাননীয় মডারেটর, এবার আসা যাক দর্শন সম্পর্কে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে দর্শন প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং তারা বলেছেন সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে দর্শন কখনো পরিবর্তন হবে না। কিন্তু মাননীয় মডারেটর, আমরা বলছি শক্তি যেমন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র, কিন্তু শক্তির বিনাশ বা ধ্বংস নেই যেমন, ঠিক তেমনি দর্শনও এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হবে, কিন্তু দর্শনের কখনোই বিলুপ্ত ঘটবে না। মাননীয় মডারেটর, এবার আসা যাক হ্রাস পাওয়া সম্পর্কে। মাননীয় মডারেটর, একটি জিনিসের প্রয়োজনীয়তা যখন হ্রাস পেতে শুরু করে সেটি একসময় বিলুপ্ত হয়ে যায়। সুতরাং প্রতিপক্ষ বন্ধুদের ভাষ্যমতে এটি দাঁড়িয়ে যাচ্ছে যে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা যদি হ্রাস পেতে থাকে তবে একসময় সেটি বিলুপ্ত হয়ে যাবে। আর সেটি যদি বিলুপ্ত হয়ে যায় তবে আগামী প্রজন্মে যে শিশুটি জন্মগ্রহণ করবে সে কি মানুষের কাতারে থাকবে নাকি কোনো যান্ত্রিক রোবটের কাতারে সামিল হবে, তার একটি ব্যাখ্যা তাদেরকে দেখিয়ে যেতে হবে। এবং মাননীয় মডারেটর, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি তাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি, আপনারা যে হ্রাস পাওয়ার কথাটি বলে গেছেন তার মাত্রাটি কত হবে, তার সুযোগটি কত হবে, এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা আপনাদের কাছে প্রত্যাশা করেছিলাম, কিন্তু এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা দেখিয়ে যেতে পারেননি। সেটি সর্বপ্রথম আপনাদেরকে পরিষ্কার করে যেতে হবে। এবং দ্বিতীয় যে জায়গাটি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আদৌ সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে কিনা সেটির একটি ব্যাখ্যা আপনাদের দেখিয়ে যেতে হবে। এবং তৃতীয় প্রশ্নটি, আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা যদি হ্রাস পায় তবে পৃথিবীর এমন একটি দেশের উদাহরণ দেখিয়ে যেতে হবে যে দেশের শিক্ষা ব্যবস্থায় অতীতে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা ছিল কিন্তু বর্তমানে সেটি হ্রাস পেয়েছে। এর একটি প্রশ্নের উত্তর যদি আপনারা দেখাতে ব্যর্থ হন তবে আজকের এই বিতর্কের মঞ্চে আপনাদের এটি বলার কোনো সুযোগ থাকবে না আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মাননীয় মডারেটর, এবার আসুন জেনে নেই সাহিত্য এবং দর্শনের ভূমিকাগুলো সম্পর্কে। সাহিত্য মানুষের মনের ক্ষুধা নিবারণ করে, মানুষকে সৃষ্টিশীল করে, মানুষকে মননশীলতা দান করে। এবং দার্শনিক চিন্তা মানুষকে জীবন পথে চলতে সাহায্য করে, মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করে এবং গবেষণাধর্মী আলোচনা করে। মাননীয় মডারেটর, আজ আমার প্রতিপক্ষের বন্ধুরা শিক্ষা ব্যবস্থা যে সংজ্ঞানটি দিয়ে গেছেন সেই শিক্ষা ব্যবস্থাটির একটি নাম দেওয়া উচিত বলে আমি মনে করছি। তাই সেই শিক্ষা ব্যবস্থার নামটি দিচ্ছি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। এবং আগামী প্রজন্মে হয়তো বা সেই শিক্ষা ব্যবস্থার নামটি থেকে ডিজি কথাটি উঠে গিয়ে সেটি হবে শুধুমাত্র টাল শিক্ষা ব্যবস্থা এবং সেই প্রজন্মের শিক্ষার্থীরা এবং সেই শিক্ষা ব্যবস্থাটি হবে উম্মাদ তৈরির কারখানা, যদি সেখানে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পায়। মাননীয় মডারেটর, যুগে যুগে প্রেম ভালোবাসা ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটিই বাস্তবতা। বাবা মা তার সন্তানকে ভালোবাসবে, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে। কিন্তু যদি আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা থেকে সাহিত্য এবং দর্শন হ্রাস পায় তবে হয়তো বা সেই ভালোবাসার আদান প্রদানের ভাষাটি হবে এরকম, ভালোবাসা দিবি কিনা বল, এবং অন্যজন কর্তৃক তার উত্তরটি হবে এখান থেকে যাবি কিনা বল। কিন্তু যদি সাহিত্য এবং দর্শন টিকে থাকে তবে হয়তো বা সেই ভালোবাসার আদান প্রদানের ভাষাটি হয়ে যাবে এরকম, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধেছে রাখে। তাই মাননীয় মডারেটর, পরিশেষে এটি বলতে চাই, প্রজন্ম থেকে প্রজন্ম সাহিত্য ও দর্শন রবে অদম্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা দুটি দলের স্ট্যান্ড পয়েন্ট পেয়েছি, সাহিত্য দর্শন নাকি কর্মমুখী শিক্ষা, এই দুই জায়গায় সংঘাতে জড়িয়ে পড়েছে। এবং সাহিত্য দর্শনবিহীন যদি শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে উম্মাদের কারখানা তৈরি হবে, এই দাবি তুললেন আজকের বিপক্ষ দলের পক্ষ থেকে। এবং ফিরে আসছি আবারও পক্ষ দলের দিকে, আহ্বান করছি আমাদের আজকের ব্র্যাক এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা রায়হানা ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য।
ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যেখানে সারা সেখানে আমার শুরু। আজ তিনি খুব সুন্দর আবেগ দিয়ে কথা বললেন, তার এই আবেগপূর্ণ কথায় আমি মুগ্ধ হয়েছি, অনেক ভালো লেগেছে, হাততালিও দিয়েছি। কিন্তু বাস্তবতা কি জানেন মাননীয় মডারেটর, এই মানুষটি যখন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিষয় পছন্দ করবেন তখন তিনি আইন, অর্থনীতি, আইবে বা বিবেকেই পছন্দের তালিকায় রাখবেন। তখন তার সাহিত্য দর্শন নিয়ে এই যে আবেগ ও ভালোবাসা তার থাকবে না। সেই বাস্তবতায় দাঁড়িয়ে বিতর্ক করছি। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা আমাদের বিষয়টিকে সংজ্ঞান করেছেন এবং যুক্তি তথ্য দিয়ে বিষয়টিকে প্রতিষ্ঠিত করে গেছেন। অপরদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা আমাদের দল যৌক্তিক এবং গ্রহণযোগ্য সংখ্যাকে চ্যালেঞ্জ করে নতুনভাবে কিছু সংজ্ঞান করেছেন এবং তাদের দলীয় অবস্থানকে আমাদের বিতর্কের যে মূল বিষয় তার থেকে অনেক দূরে নিয়ে গেছেন। একটি ভালো বিতর্কের জন্য আপনাদের উচিত ছিল আমাদের সংজ্ঞানটিকে মেনে নিয়ে বিতর্ক করা, কিন্তু আপনারা সেই সুযোগ নিতে পারেননি। আজকে বিপক্ষ দল যে স্ট্যান্ড নিয়েছেন তার কোনো রূপরেখা দিয়ে যাননি, কোনো ব্যাখ্যা দিয়ে যাননি, কোনো উদাহরণ দিয়ে যাননি। বর্তমান পুঁজিবাদী যুগে তার প্রয়োগের কোনো প্রকাশ নির্দেশন করেননি। প্রতিপক্ষ দেখে যাবেন আপনাদের অবস্থানে দাঁড়িয়ে কেন এবং কিভাবে শিক্ষা ব্যবস্থায় দর্শন সাহিত্যের প্রয়োজন তা হ্রাস পাবে না। আমার দলের প্রথম বক্তা আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে প্রশ্ন করে গেছিলেন যে যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম স্থান অধিকার করেন তাহলে কি তিনি অর্থনীতি, আইবে, বিবে এই বিষয়গুলো রেখে বাংলা সাহিত্য, আরবি সাহিত্য বা দর্শন বিষয়কে পছন্দ করবেন কিনা। মাননীয় মডারেটর, তাদের কাছ থেকে এই প্রশ্নের কোনো উত্তর আসেনি, কারণ এগুলোর বাজার মূল্য যে কম সে বাস্তবতা তিনি জানেন। সুতরাং তিনি এটাই সমর্থন করলেন যে সাহিত্য দর্শনের প্রয়োজন তার কাছেও হ্রাস পাচ্ছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বলে গেলেন যে আমরা হ্রাস পাওয়ার মাত্রা বলে যাইনি, কিন্তু মাননীয় মডারেটর আমরা সুস্পষ্টভাবে বলে গেছি যে এটি ক্রমান্বয়ে কমবে, কিন্তু এর গুরুত্ব ফুরিয়ে যাবে না। মাননীয় মডারেটর, আজ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো যে তারা বলতে চাচ্ছেন সাহিত্য দর্শনের প্রয়োজন না পড়লে একটি দেশের ভিত্তি দুর্বল হয়ে যাবে এবং নতুন করে রবীন্দ্রনাথ ও নজরুল সৃষ্টি হবে না। তাহলে উত্তরের দিকে আসি। মাননীয় মডারেটর, প্রথমত আমাদের আজকের বিতর্কটি হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ভিত্তি কিভাবে শক্তিশালী হবে তার উপর। দ্বিতীয়ত তাদের অবগতির জন্য বলছি যে আমরা কখনই বলিনি পাঠ্য বই থেকে এগুলিকে বাদ দেওয়া হবে, কিন্তু বাস্তবতা কি জানেন মাননীয় মডারেটর, বাস্তবতা হচ্ছে দিন দিন শিক্ষার্থীদের কাছে এর প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, আর শিক্ষার্থীদের কাছে এই বিষয়গুলোর গুরুত্ব কমে যাওয়ার কারণে এর প্রয়োজনীয়তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আবার রবীন্দ্রনাথ ও নজরুল তারা কখনই পাঠ্য বই পড়ে সাহিত্যিক হননি, ঠিক তেমনি ইবনে খালদুন ও পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে দার্শনিক হননি। নজরুল দশম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, আবার সেক্ষেত্রে মোহাম্মদ জাফর ইকবাল পদার্থ হুমায়ুন আহমেদ রসায়ন ছাত্র হয়েও প্রখ্যাত সমকালীন লেখক হয়েছেন। এ থেকে বোঝা যায় যে সাহিত্যিক ও দার্শনিক হওয়ার জন্য সাহিত্য দর্শন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজন হয় না। এর মাধ্যমে আপনাদের যুক্তিটি ভুল প্রমাণিত হচ্ছে। প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সাহিত্য দর্শনের প্রয়োজনতা হ্রাস পাবে না। সাহিত্য দর্শনের প্রয়োজনতা হ্রাস পাচ্ছে কিনা চলুন তার একটি তথ্যভিত্তিক প্রমাণ দেখে নেই। মানে মডারেটর, সম্প্রতি বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কো কারিকুলাম রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BECRI একটি গবেষণার প্রতিবেদনে দেখা যায় যে প্রতি বছর শতকরা 4.32 হারে শিক্ষার্থী ব্যবসায় ও কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকছে। সংস্থাটির আরেকটি জরিপে দেখা যায় 93.7% শিক্ষার্থীর পছন্দ মেডিকেল, ইঞ্জিনিয়ার ও ব্যবসায় শিক্ষা। দর্শন বিষয়টিকে পছন্দ করে মাত্র 0.74% শিক্ষার্থী এবং বাংলা সাহিত্যে অনার্স করতে ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে মাত্র 1.37%। প্রতিবেদনের শেষে একটি তুলনামূলক বিশ্লেষণে দেখানো হয়েছে যে চাকরির বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে থাকা যেমন বাংলা, ইতিহাস, দর্শন, সংস্কৃতি, আরবি ইত্যাদি বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের পছন্দের হার গত 3 দশকে 12% কমে গেছে। মানে মডারেটর, এই উপাত্তগুলো থেকে এটি সুস্পষ্ট হয় যে দর্শন এবং সাহিত্যের প্রয়োজনতা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার হারটি ক্রমবর্ধমান। মানে মডারেটর, আমার দলের প্রথম বক্তা সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা আগামী প্রজন্মের কাছে কেন কমছে তার কয়েকটি কারণ বলে গেছেন। আমি এখানে এই কারণগুলিকে বিভিন্ন তথ্য এবং উদাহরণ দ্বারা প্রমাণ করে যাচ্ছি। আমাদের বলে যাওয়া হ্রাস পাওয়ার একটি কারণ হচ্ছে বর্তমান বিশ্বের বাস্তবতা। মানে মডারেটর, বর্তমান বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখানে মানুষ শুধুমাত্র নিজ দেশে একে অন্যের সাথে বিভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত হয় না, বরং আমরা এখন বিশ্ব নাগরিক হিসেবে পরস্পর সাথে জীবিকা নির্বাহের জন্য নানান প্রতিযোগিতা করে থাকি। এখানে আমি যদি অপরের থেকে শিক্ষা দীক্ষা, জ্ঞান, অভিজ্ঞতায় বেশি পারদর্শী না হই তবে আমারই যুগে টিকে থাকা দুষ্কর। তাই তো আজ শিক্ষার্থীরা BBA, IBA, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং কর্মমুখী শিক্ষা গ্রহণে অধিক আগ্রহী হয়ে উঠেছে এবং এ কারণে এটির কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেখানে পূর্বে একজন শিক্ষার্থী ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য গ্রহণ করলে এবং অনার্স ডিগ্রি গ্রহণ করে নিজেকে সম্মানিত মনে করত, সেখানে আজ এই বিষয়ে অনার্স গ্রহণে আগ্রহী শিক্ষার্থীকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। আর এ কারণে আমাদের বলা প্রয়োজনীয়তা কমে যাওয়ার কারণগুলো সুস্পষ্ট হয়ে ওঠে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইরান তার দেশের তরুণ প্রজন্মকে কর্মমুখী, বিজ্ঞান নির্ভর এবং ব্যবসা শিক্ষায় পারদর্শী করে তুলতে নানারূপ পদক্ষেপ গ্রহণ করেছে। আর এর ফলে ইরান বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল শক্তিশালী দেশে রূপান্তরিত হতে পেরেছে। ইরান যদি শুধুমাত্র তার দেশের পূর্বের সাহিত্য ও দর্শন চর্চার মধ্যে আবদ্ধ থাকতো তবে ইরানের পক্ষে কখনই বর্তমান অবস্থানে আসা সম্ভব হতো না। এর কারণে আমরা বলছি বাংলাদেশের আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মডারেটর, আমাদের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চাকরির বাজারের চাহিদা। প্রতিপক্ষের সুবিধার্থে একটি উদাহরণ দিচ্ছি। কিছুদিন পূর্বে প্রাইম ব্যাংকের একটি আবেদন দেখা যায় যে যারা BBA, MBA, IBA
অর্থনীতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ এই সকল বিষয়ে ডিগ্রি অর্জন করছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, যেখানে বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, দর্শন বিষয়ে কোনো অবস্থানই নেই। আবার সাহিত্য দর্শনের নগদ প্রাপ্তি কম বলে এক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে অর্থনৈতিক গুরুত্বের চেয়ে দর্শন এবং সাহিত্যের গুরুত্ব হ্রাস পেয়েছে। মানে মডারেটর, আমরা বলছি না সাহিত্য দর্শনের প্রয়োজনতা নেই বা প্রয়োজনতা হ্রাস পাওয়া উচিত, কিন্তু মানে মডারেটর তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট এটি সময়ের সাথে এবং বাস্তবের দাবি। বাংলাদেশের আমাদের দেশটি যখন উন্নত হয়ে যাবে, সরকার যখন দর্শন সাহিত্য সম্পর্কিত বিষয়গুলোর জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে, তখন এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা আপনা থেকে বৃদ্ধি পাবে। সাহিত্য দর্শনের মতো উঁচু মানের বিষয়টিকে মর্যাদা দেওয়ার মতো এই মুহূর্তে আমাদের কোনো সামর্থ্য নেই, তাই সময় ও বাস্তবতা এগুলোর প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে। ঠিক যেদিন এই দেশের সরকার এবং মানুষ সাহিত্য দর্শনের কদর করতে পারবে, তখনই প্রয়োজনীয়তা বাড়বে, ততদিন পর্যন্ত বিতর্কটি আমাদের কোর্টে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। নানা কারণে দর্শন সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, বিশেষ করে চাকরির বাজার। আবারও দাবি তুললেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। আমরা শুনবো বিপক্ষ দলের বক্তা, কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর বিভাগ থেকে বিজয়ী দল, আজকে যারা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করছে সেই দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ রেহানা আফরোজ রুমার কাছ থেকে তার বক্তব্য। বৃষ্টি আমাকে আনন্দ দেয়, কিন্তু মেঘ বৃষ্টি ঘটায়। বুঝতে পারছি না কৃতিত্বটা কাকে দেব। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা বিজ্ঞানের কথা বলে গেলেন, কিন্তু আজকে আপনারা বিজ্ঞানের যে গুণকীর্তনটি নিয়ে ব্যস্ত, সেটির কিন্তু সৃষ্টি হয়েছে দর্শন থেকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, কৃতিত্বটা কাকে দেবেন, দর্শনকে নাকি বিজ্ঞানকে? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুদের কথায় আমি বিমোহিত। আমি কী কারণে বিমুগ্ধ জানেন? যে আজকে তারা বলে গেলেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। এই যে ওনারা এটি চিন্তা করেছেন, এটিই কিন্তু দর্শন। তাহলে আপনারা কিভাবে শিক্ষা ব্যবস্থা নামক পরিবহনের একজন সচেতন যাত্রী হিসেবে বলছেন যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে? মাননীয় মডারেটর, আমি মুগ্ধ হয়েছি আমার প্রতিপক্ষ বন্ধুদের চিন্তার প্রসারণটি দেখে, কিন্তু আমি শঙ্কিত তাদের চিন্তার ফলটি দেখে। কেননা আজকে যদি আমাদেরকে তাদের কথা মেনে নিতে হয় যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, আর যদি দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পায়, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো, যেদিন থেকে দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পেতে শুরু করবে, সেদিন থেকে আপনারা মানুষের কাতার থেকে হারিয়ে যাওয়া শুরু করবেন। মাননীয় মডারেটর, আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার উদাহরণ দেখিয়ে গেলেন। প্রতিপক্ষ, আমরা মেনে নিচ্ছি যে আজকে আপনারা পেটের ক্ষুধা মেটানোর জন্য ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু আজকে আপনারা এমন একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারকে দেখাতে পারবেন যারা মনের ক্ষুধা মেটানোর জন্য গান শুনে না, কবিতা আবৃত্তি করে না। আজকে যদি আপনারা এটি প্রমাণ করে যেতে পারেন, তাহলে আমরা আপনাদের প্রস্তাবটি মেনে নেব। মাননীয় মডারেটর, আজকে যদি সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পায়, তাহলে আগামী প্রজন্ম পেটের ক্ষুধা মেটানোর জন্য হাজারো সুযোগ পেলেও তারা মনের ক্ষুধা মেটানোর জন্য কোনো সুযোগ পাবে না। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা শিক্ষা ব্যবস্থার 3টি ক্ষেত্রের কথা বলে গেছে। আমি দ্বিতীয় বক্তা হিসেবে প্রমাণ করে যাব যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটি রয়েছে, সেটিতে দর্শন এবং সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে আপনারা লক্ষ্য করুন অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার দিকে। আজকে জীবনে উচ্চারিত প্রথম শব্দটি, জীবনে শোনা প্রথম কবিতাটি আপনি কোনো বিদ্যালয়ের কাছে শেখেননি, শিখেছেন আপনার মায়ের কাছ থেকে। আপনার মা তার নিজস্ব জীবন দর্শন থেকে সর্বপ্রথম আপনাকে 50টি বর্ণমালা শিখিয়েছে। প্রতিপক্ষ, আজকে যদি আপনারা এটিকে অস্বীকার করেন, তাহলে আপনাদের প্রমাণ করে যেতে হবে আগামী প্রজন্ম তার মায়ের কাছ থেকে কোনো ঘুম পাড়ানি গান শুনবে না, কোনো কবিতা আবৃত্তি শুনবে না, কিংবা কোনো বর্ণমালা শিখবে না। অর্থাৎ প্রতিপক্ষ, শিক্ষা ব্যবস্থা যদি একটি ঘর হয় এবং আপনারা যদি শিক্ষা ব্যবস্থা নামক সেই ঘরটিতে প্রবেশ করতে চান, তাহলে সেই ঘরের তালাটি খুলবে একটি পরিবার, আর তার চাবিটি হবে দর্শন ও সাহিত্য। কিন্তু সেই চাবিটিতে যদি মরিচা পড়ে, তাহলে আপনি আদৌ সেই ঘরে প্রবেশ করতে পারবেন কি না? মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দায়িত্বটি যেন তাদের হাতেই অর্পণ করা হয়েছে। কেননা আজকে তারা শিক্ষা ব্যবস্থা বলতে শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে বোঝাচ্ছেন এবং বলছেন যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় দর্শন এবং সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। প্রতিপক্ষ, লক্ষ্য করুন কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলছি: কবি নজরুল সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, সরকারি সঙ্গীত কলেজ, বুলবুল ললিতকলা একাডেমি, লালন একাডেমি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন। এখন লক্ষ্য করুন, সাহিত্যের প্রয়োজনীয়তা যদি হ্রাস পায়, এই প্রতিষ্ঠানগুলো হ্রাস পাবে, আর এই প্রতিষ্ঠানগুলো যদি হ্রাস পায়, তাহলে বাঙালি জাতির যে জাতীয়তা বোধটি রয়েছে, সেটি আগামী প্রজন্ম জানবে না। বাঙালি জাতির যে সংগ্রামী ইতিহাসটি রয়েছে, সেটি আমার আগামী প্রজন্ম জানবে না। আর তখন মাননীয় মডারেটর, আমি নিজেকে একজন বাঙালি হিসেবে বুক চাপড়ে বলতে পারবো না
আমি গর্বিত, আমি বাঙালি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দেখানো প্রস্তাব অনুযায়ী আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ জুড়ে রয়েছে সাহিত্য, যার মধ্যে অন্যতম সাহিত্য কর্মগুলো হলো আগুনের পরশমণি, ৭১-এর দিনগুলি, নন্দিত নরকে, ১০০০ বছর ধরে স্বাধীনতা তুমি, পদ্মা নদীর মাঝি। এই সাহিত্য কর্মগুলো আমার বাংলা মায়ের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরেছে। আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় যদি সাহিত্যের প্রয়োজনীয়তা হ্রাস পায়, তবে এগুলো হ্রাস পাবে। আর এগুলো হ্রাস পেলে মাননীয় মডারেটর, আপনি আমি সহ আজকে এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা সকলেই আগামী প্রজন্মকে করব কলঙ্কিত। কিন্তু আমরা আগামী প্রজন্মকে কলঙ্কিত করতে চাই না। আর এজন্যই আমরা বলছি, শুধু আগামী প্রজন্ম নয়, প্রজন্মের পর প্রজন্ম সাহিত্যের প্রয়োজনীয়তা সব সময় পরিচালিত হবে, এটি হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা এবং পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বিজনেস ওয়ার্ল্ড কিংবা বিজ্ঞান জগৎ নিয়ে কথা বললেন। কিন্তু প্রতিপক্ষ, আসুন এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনার সেই ব্যবসায়ী জগতের কুফল সম্পর্কে একটি কবিতা শুনুন। আয় ছেলেরা, আয় মেয়েরা, শেয়ার বাজারে যাই, বিও অ্যাকাউন্ট ওপেন করে আবার ধরা খাই। অর্থাৎ শেয়ার বাজার একটি ক্ষেত্র যেখানে ব্যবসা কেন্দ্রিক লেনদেন হয়, পক্ষান্তরে সাহিত্য একটি ক্ষেত্র যেখানে, বইমেলা একটি ক্ষেত্র যেখানে সাহিত্য কেন্দ্রিক লেনদেন হয়। আজকে আপনারা লক্ষ্য করুন, একটি শেয়ার বাজার যখন ৩০ লক্ষ বিনিয়োগকারীকে ফকিরে পরিণত করছে, ঠিক তখন প্রশ্ন জাগে একটি বইমেলা কতজন পাঠককে ফকিরে পরিণত করছে, কিংবা কতজন পাঠককে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত করছেন। মাননীয় মডারেটর, আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আজকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করি, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স প্রভৃতি সাবজেক্টগুলোকে বাদ দিয়ে আমি সাহিত্য নেব কিনা। মাননীয় মডারেটর, অত্যন্ত হাস্যকরভাবে বলতে হচ্ছে যে সাবজেক্টগুলোতে সাহিত্যের কোনো ভূমিকাই নেই, সেখানে হ্রাস পাবে কিভাবে মাননীয় মডারেটর? প্রতিপক্ষের বন্ধুরা, আমি চাইবো, আমি আশা করি, আমার শঙ্কিত, আমার যে ভয়টি রয়েছে, আপনারা আমার সেই কথাটিকে একটু বিশ্বাস করুন এবং শঙ্কামুক্ত হন এবং রোবটের কাতারে না গিয়ে মানুষের কাতারে সামিল হন। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দিন শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এমন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে কিনা যিনি একটু গান শোনেন না বা কবিতা আবৃত্তি তিনি ভালোবাসেন না? প্রশ্ন করেছেন আজকের পক্ষ দলের দিকে। আমরা আবারও আমাদের আজকের প্রতিযোগিতার পক্ষ দলের দিকে যাই। আহ্বান করছি প্রতিযোগিতার পক্ষ দলের দলনেতা রিফাত তাসনিম প্রভাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জীবনের কোনো না কোনো সময় জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখেছি। এখন যদি জিজ্ঞেস করি রচনায় কতজন সাহিত্যিক বা দার্শনিক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাহলে হতে চেয়েছেন এমন ইচ্ছাটি সংখ্যা খুবই কম হবে। কিন্তু যদি প্রশ্ন করি কতজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাহলে হয়তো সবাই হ্যাঁ সূচক মাথা নাড়াবেন। মাননীয় মডারেটর, এখান থেকেই বোঝা যায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু এবং সেটি কি ভবিষ্যতে হ্রাস পাবে কিনা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষ, আপনার গ্রিসের কথা বলছেন যে গ্রিসকে বলা হয় দার্শনিকদের আতুর ঘর। সেই গ্রিস দর্শনের উপর গুরুত্ব আরোপ করে নিজের দেশে উন্নয়ন করেছিল, কিন্তু গ্রিসের সেই প্রাচীনকালে বাস্তবতার সাথে বর্তমান বাস্তবতার কোনো মিল নেই। সেই সময় যদি তারা তথ্য প্রযুক্তি ও পুঁজিবাদী অর্থব্যবস্থার চ্যালেঞ্জের সম্মুখীন হতেন, তাহলে তারা শুধুমাত্র দর্শনের উপর গুরুত্ব আরোপ করে উন্নতি ঘটাতে পারতেন কিনা সেটি একটি প্রশ্নের সাপেক্ষ বিষয়। অপরদিকে আপনাদের সেই গ্রিস যুগের সাথে তাল মিলাতে না পেরে অর্থনৈতিক মন্দা ও দেউলিয়াতের কবলে পড়েছে। সেটি দেখেও কি আপনারা বলবেন এই মন্দা উত্তরণে সাহিত্য দর্শন এখানে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাংলাদেশের সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা এখন হ্রাস পাবে না। কিন্তু কেন পাবে না তার কোনোরূপ ব্যাখ্যা প্রতিপক্ষ আজ দেয়নি, কিন্তু অপরপক্ষে আমরা বলেছি হ্রাস পাবে এবং কেন পাবে তার একটি তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছি। যখন প্রফেসর হান্টিংটন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার দ্বন্দ্ব এই তত্ত্বটি দেন, তখন এই তত্ত্বটির গবেষণা ও বিশ্বের দরবারে জনপ্রিয় করে তোলার জন্য মার্কিন সরকার আর্থিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দান করেছিল। এছাড়া মহাকবি আলাউল ও কৌটিল্যের কথাও যদি বলি, তাদেরকে সাহিত্য দর্শন চর্চার জন্য রাজসভা থেকে পৃষ্ঠপোষকতা দান করা হতো। এখন বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সামর্থ্যটি নেই এই সাহিত্য দর্শনকে পৃষ্ঠপোষকতা করে অন্য দেশে বাজার সৃষ্টি করার, যে কারণে ডেল কার্নেগির সাহিত্য ও বাংলাদেশের ডক্টর লুৎফর রহমানের সাহিত্য একই সাহিত্যকর্ম হওয়া সত্ত্বেও আমরা এগুলোকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলতে পারিনি। এখন আপনারা কি বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন প্রতিপক্ষ? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে বলে গিয়েছেন আজকে আমাদের বিতর্ক দর্শন নিয়ে, কিন্তু আমাদের বিতর্ক দর্শন হতে উদ্বুদ্ধ বিষয় বা ব্যক্তি দর্শন সামাজিক দর্শন নিয়ে হবে না। কিন্তু প্রতিপক্ষ বারবারই সেই ভুলটি করছেন। এখন
এখন প্রতিপক্ষ হয়তো প্রশ্ন করতে পারেন, সাহিত্য দর্শনের তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তির উপর অধিক গুরুত্ব দিয়ে রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নত হতে পারবে কিনা। আমরা বলছি পারবে। যেমন জাপান 20 বছর মেয়াদী কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে। অপরদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া কর্মমুখী ও বিজ্ঞান প্রযুক্তির উপর নির্ভর করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। তার মানে এটি প্রমাণিত হয় কর্মমুখী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পারে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে। সেজন্য আমরা বলছি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে কর্মমুখী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা সাহিত্য দর্শনের তুলনায় অধিক কার্যকরী ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, বর্তমানে দেখা যায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে তা অধিকাংশই নির্ভর করে তাদের পরিবার বা পিতামাতার উপর। যখন তাদের পিতামাতা দেখতে পায় ভবিষ্যৎ বাজারে প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর শিক্ষা, কর্মমুখী শিক্ষা ও ব্যবসায়িক শিক্ষার চাহিদা অনেক বেশি, তখন তারা তাদের ছেলেমেয়েদেরকে এসব বিষয়ে পড়তে বাধ্য করেন। ইতিমধ্যে আমার দলের দ্বিতীয় বক্তা BECRI এর জরিপ থেকে দেখেছেন প্রতি বছর অতিরিক্ত 4.32% শিক্ষার্থী ব্যবসায়িক শিক্ষার প্রতি ঝুঁকছেন। কারণ শিক্ষার্থীদের পরবর্তী ধাপ BBA, MBA, CA এবং IBA-তে এদের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। যেমন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ইনস্টিটিউট, NGO ও বহুজাতিক কোম্পানিগুলোতে এদের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যার কারণে শিক্ষা গ্রহণ করা অবস্থায় ভবিষ্যৎ প্রজন্ম ব্যবসায় শিক্ষার প্রয়োজনীয়তা অধিক পরিমাণে অনুভব করছে এবং ভবিষ্যতেও করবে। তারপরেও কি প্রতিপক্ষ বলবেন সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে? আশা করি এর উত্তরটি দিয়ে যাবেন। আমাদের দেশে যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে সেগুলির দিকে তাকালেই বোঝা যাবে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু হ্রাস পেয়েছে। প্রতিপক্ষের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনারা এমন 10টি নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বলে যান যে বিশ্ববিদ্যালয়ে দর্শন, বাংলা সাহিত্য ও আরবি সাহিত্য পড়ানো হয়। আমি জানি মাননীয় মডারেটর তারা এর উত্তরটি দিতে পারবে না, কারণ এরকম নাম করা 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া দুষ্কর। বরং এসব বিশ্ববিদ্যালয়গুলোতে যুগের চাহিদা মেটাতে BBA, MBA, CA, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নিয়েই ব্যস্ত থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই চিত্র স্পষ্ট করে দেখিয়ে দেয় শিক্ষার্থীদের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু। সবশেষে সমন্বয় সাধন করছি। বিতর্ক শুরু করেছিলাম একবিংশ শতাব্দীর চরম বাস্তবতায় দাঁড়িয়ে, যেখানে অর্থনৈতিক মুক্তির জন্য শিক্ষার্থীরা আজ বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে। তত্ত্ব ও যুক্তির মাধ্যমে আমরা দেখে গিয়েছি কীভাবে আগের প্রজন্মের তুলনায় শিক্ষার্থী, অভিভাবক, সরকারের কাছে সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে। অপরপক্ষে প্রতিপক্ষ সংজ্ঞায়নের বাইরে গিয়ে আরেকটি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। আবেগঘন বক্তব্য দিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করেছেন। তারপরেও যদি তারা দর্শনের কথা বলেছেন, কিন্তু দর্শনের মূল বিষয় ভাববাদ, বস্তুবাদ, ভোগবাদ, প্রয়োগবাদ বা সংশয়বাদ নিয়ে একজন বক্তাও কথা বলেনি। এছাড়া কয়েকটি প্রশ্ন করেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হলে বাংলা ও সাহিত্য, আরবি দর্শন নেবেন কিনা, কিন্তু তারা এই প্রশ্নের উত্তরটি দিয়ে যায়নি। এ থেকে বোঝা যায় তাদের যুক্তিগুলো অনেক দুর্বল, আর তাদের এই দুর্বলতা ও আমাদের শক্তিশালী অবস্থান এবং আমাদের যুক্তি অবস্থানটিকে তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী করেছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিতর্ক বিকাশের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা চলছে। আমরা আবারও দেখলাম পক্ষ দলের পক্ষ থেকে কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা উল্লেখ করে চীন, জাপান, সিঙ্গাপুরের উদাহরণ দিয়েছে। আমরা শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতার কালীগঞ্জ KUP পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট, রংপুর বিভাগ থেকে আগত দলের দলনেতা জান্নাতুন নাইম সুমার কাছ থেকে এ পর্যায়ে তার বক্তব্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় মডারেটর, আমি যেদিন প্রথম শিক্ষাঙ্গনে পা রাখি ঠিক সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার প্রতিদিনের শ্রেণীপাঠটি শুরু করেছি সমবেত কণ্ঠে এই জাতীয় সঙ্গীতটি গাওয়ার মাধ্যমে, যেটি আমার সাহিত্যের একটি অংশ এবং যে গানটির মাঝে লুকিয়ে রয়েছে আমার বাংলাদেশের রাষ্ট্রদর্শন। এখন প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আজকে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্যের এই অংশটির প্রয়োজনীয়তা অর্থাৎ জাতীয় সঙ্গীতের প্রয়োজনীয়তা আদৌ হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যদি সেটি না থাকে তাহলে আপনারা কখনোই বলতে পারবেন না যে আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে আগামী প্রজন্মে বিজ্ঞানের অগ্রগতি হবে। মাননীয় মডারেটর, প্রথম প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞানের অগ্রগতি হলেই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে কি না? কেননা লক্ষ্য করুন, যেহেতু আপনারা বলছেন আগামী প্রজন্মের শিক্ষার্থীরা অতিরিক্ত বিজ্ঞান চর্চা করবে, সেহেতু কিন্তু তাদের ক্ষেত্রে মাননীয় মডারেটর অনুভূতিহীন পিশাচ হওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে। আর সেটি যদি হয়ে থাকে তাহলে তাদের অনুভূতি, তাদের আবেগকে রক্ষা করার জন্য, তাদের সেই আবেগকে টিকিয়ে রাখার জন্য বিজ্ঞানের উল্টো পিঠে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা বরং বেড়ে যাবে, কিন্তু হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই প্রতিপক্ষের বন্ধুরা। মাননীয় মডারেটর, আজকে তারা বলে গেলেন যে বিষয়ভিত্তিক সাহিত্য এবং দর্শন হ্রাস পাবে। প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা দেখিয়ে গিয়েছেন যে হ্রাস পাওয়ার প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে কোনো বিষয় হ্রাস পাওয়া শুরু করলে একসময় তা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ মাননীয় মডারেটর, আজকে তাদের বক্তব্য
বক্তব্য কি এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আগামী প্রজন্মে আমাদের বিষয়ভিত্তিক সাহিত্য এবং দর্শনগুলো জাদুঘরে স্থান পাবে এবং আগামী প্রজন্ম জানবে যে একদা এক সময় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য এবং দর্শন পড়ানো হতো? উত্তরটি দিয়ে যাবেন মাননীয় মডারেটর। আজকে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কোনো সাহিত্য রসের প্রয়োজন নেই, তাদের মনের ক্ষুধা মেটানোর কোনো দরকার নেই, বরং জন্মগ্রহণের পর থেকেই তারা পেটের ক্ষুধা মেটানোর জন্য নিউটনের 3টি সূত্র মুখস্থ করা শুরু করবে, আইনের ধারাগুলো বিশ্লেষণ করা শুরু করবে এবং সেই সাথে কোনো পণ্যের ব্র্যান্ডিং কৌশলটি তারা আয়ত্ত করতে শুরু করবে। আজকে তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মাননীয় মডারেটর যে আগামী প্রজন্মের মায়েরা হয়তোবা তার সন্তানকে কবিতা শোনাবে এভাবে, ওই দেখা যায় কম্পিউটার, ওই আমাদের মাউস, ওইখানেতে বাস করে বিল গেটসের হাউস। মাননীয় মডারেটর, এই যদি হয়ে থাকে অর্থাৎ আগামী প্রজন্মে যদি সাহিত্যটির আশা পায় তাহলে আজকে ভালোবাসা নামক যে শব্দটির সাথে আমরা পরিচিত, আগামী প্রজন্মের কাছে সেই ভালোবাসা হবে ভালোবাসা অর্থাৎ গুড হাউস। এবং সেই সাথে আগামী প্রজন্মে যে নবজাতকরা জন্মগ্রহণ করবে তাদের নাম হয়তো আর রহিম করিম অর্থাৎ এইরকম নাম হবে না, তাদের নাম হবে কম্পিউটার, সফটওয়্যার, জাবেদা, মুনাফা ইত্যাদি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, অর্থাৎ আজকে আমার প্রতিপক্ষ দল যে আগামী প্রজন্মের প্রতীক্ষায় বসে আছেন মাননীয় মডারেটর, তারা হয়ে যাবে যন্ত্রমানব। প্রতিপক্ষ দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বারবার বলে গেলেন যে আজকে কেন আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহিত্য এবং দর্শনকে বিষয় হিসেবে নির্বাচন করছি না। প্রথম কথাটি হচ্ছে জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা এক জিনিস নয়, এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যেহেতু আমরা বলে গিয়েছি যে শিক্ষা ব্যবস্থার 3টি অংশ হচ্ছে উপ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক, অর্থাৎ মাননীয় মডারেটর আজকে যেটি প্রতীয়মান হয়ে যায় সেটি হচ্ছে যেহেতু অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিকভাবে সাহিত্য এবং দর্শনকে চর্চা করার সুযোগটি আমাদের সমাজে রয়েছে, সেই জন্যই কিন্তু হয়তো আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটি গ্রহণ করছি না, কিন্তু তার মানে এই নয় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটির প্রয়োজনীয়তা হ্রাস পেয়ে যাবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে যে মডেলটি দিয়ে গেছেন সেখানে তিনি বলে গিয়েছেন যে সেখানে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং সেই সাথে হচ্ছে মার্কেটিং কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, আপনাদের কথা আমি মেনে নিব যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আপনাদের শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠা কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত ব্যক্তি অনানুষ্ঠানিক কিংবা উপ আনুষ্ঠানিকভাবে সাহিত্য এবং দর্শন চর্চা করবে না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজকে শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যক্রম, যেমন কবিতা, গান, নাচ ইত্যাদি, যেটি সাহিত্যের এক একটি পাঠ। এবং প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আজকে আমরা যে বিতর্কটি করছি সেটিও কিন্তু সহপাঠ্যক্রমিক কাজেরই একটি অন্তর্ভুক্ত এবং যেটির সাথে দর্শন এবং সাহিত্য সম্পর্কিত। কিভাবে লক্ষ্য করুন, আজকে আপনারা নিজেদের চিন্তাশীলতার মাধ্যমে আজকের বিতর্কের প্রস্তাবটির গ্রহণযোগ্যতা দাবি করছেন এবং সেই সাথে আপনারা আপনাদের বিতর্কের প্রমাণের জন্য যে শব্দ ভাণ্ডারটি সাজিয়েছেন সেটি কিন্তু সাহিত্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ মাননীয় মডারেটর এ থেকেই প্রতীয়মান হয়ে যায় যেহেতু ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাও সহপাঠ্যক্রমিক কার্যক্রমটি হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এই সহপাঠ্যক্রমিক কার্যক্রমটি সাহিত্য এবং দর্শনের সাথে পুরোপুরি মিলে যায়, সেহেতু আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায়ও সাহিত্য এবং দর্শনের হ্রাস পাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজকে তারা বলে গিয়েছেন যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। প্রতিপক্ষ বন্ধু, তাই যদি হয়ে থাকে তাহলে লক্ষ্য করুন আমাদের উপ আনুষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু হ্রাস পাবে, কিন্তু আজকে যদি সেগুলো হ্রাস পায় তাহলে হয়তো বা আমরা নতুন কোনো মোশাররফ করিমকে পাবো না, নতুন কোনো অপি করিমকে পাবো না, নতুন কোনো আবুল হায়াতকে পারবো না। অর্থাৎ সর্বোপরি মাননীয় মডারেটর, আপনারা প্রতিপক্ষের বন্ধুরা বিনোদনের চাহিদাটি হয়তো বা মেটাবেন এভাবে যে আকাশ সংস্কৃতির মাধ্যমে। তাই সবশেষে বলে যেতে চাই, সাহিত্য ও দর্শন যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, সাহিত্য দর্শন নাকি কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা, কোনটি? আমরা শুনব দলনেতাদের বক্তব্য। আহ্বান করছি আমাদের প্রথম পর্বের বক্তৃতামালা শেষে দলনেতা হিসাবে পক্ষ দলের দলনেতা রিফাত তাসনিম প্রভাকে পুনরায় তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে যুক্তি খণ্ডনের সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষ পরোক্ষভাবে দর্শনকে একটি বিস্তৃত বিষয় বলে উল্লেখ করেছেন, কিন্তু লক্ষ্য করুন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে দর্শনের মতো বিস্তৃত বিষয় খুবই দুর্বোধ্য। যে বিষয়টি তাদের কাছে দুর্বোধ্য হয়ে উঠেছে সেটির প্রয়োজনতা তারা কীভাবে অনুভব করবে প্রতিপক্ষ? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। যদি তাই হয় তাহলে এটি অনেকটা হবে আকাশ থেকে ধপাস করে পড়ে কিংকর্তব্য বিমূঢ় হওয়ার মতো অবস্থা। প্রতিপক্ষ আজ আমরা আমাদের সাহিত্যের সংজ্ঞায় না গানকে সাহিত্যের অন্তর্ভুক্ত করিনি, কিন্তু প্রতিপক্ষ বারবারই সাহিত্যের মধ্যে গানকে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বইমেলার কথা বলে গেলেন।
প্রতিপক্ষের হয়তো জানা নেই, বর্তমানে বইমেলার বই প্রকাশকরা উদ্বেগ প্রকাশ করেছে যে বিগত কয়েক বছরের তুলনায় বইমেলার লোক সংখ্যা দিনে দিনে কমছে। বর্তমানে যে বইমেলা চলছে সেখানে অনেকে লোকসানের সম্মুখীন হচ্ছে। তাহলে প্রতিপক্ষ আপনারাই বলেন কিভাবে এই লোকসানের সম্মুখীন হচ্ছে প্রকাশকগণ? আশা করি উত্তরটি আমরা পাবো। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা বলে গেলেন, আমরা নাকি বলেছি যে দর্শন হতে উদ্ভূত বিষয়গুলোর প্রয়োজনীয়তা আগামী প্রজন্মের কাছে হ্রাস পাবে। কিন্তু মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা প্রথমেই সুস্পষ্টভাবে বলে গেছেন যে আমাদের বিতর্ক হবে দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে কিনা। কিন্তু প্রতিপক্ষ আমরা কখনোই বলিনি যে দর্শন হতে উদ্ভূত বিষয়গুলোর প্রয়োজনীয়তা হ্রাস পাবে কিনা তা নিয়ে আমাদের বিতর্ক হবে। কারণ দর্শন হতে উদ্ভূত বিষয় এক জিনিস নয়। আমাদের সংজ্ঞানের এই ব্যাখ্যাটি ছিল, কিন্তু প্রতিপক্ষ তা ধরতে ব্যর্থ হয়েছেন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নাকি টাল শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে সরকার দক্ষ মানব সম্পদ তৈরিতে বর্তমান শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করেছে। সেখানে আমার প্রতিপক্ষ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে টাল বলে আখ্যায়িত করেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। সবশেষে একটি প্রশ্ন দিয়ে শেষ করছি। প্রতিপক্ষের বক্তারা আজকে দর্শনের কথা বলেছেন, কিন্তু প্রতিপক্ষ দর্শনের মূল বিষয় ভাববাদ, বস্তুবাদ, প্রয়োগবাদ, সংশয়বাদ বা ভোগবাদ নিয়ে কিছুই বলেননি। এখন দলনেতার কাছে একটি প্রশ্ন, বলুন তো সংশয়বাদ, প্রয়োগবাদ ও ভাববাদের জনকে? আশা করি এর উত্তরটি আপনার কাছ থেকে পাবো। উত্তরটি যদি না দিতে পারেন তাহলে বুঝে নেব আপনারা দর্শন বিষয়টি ভালো করে না বুঝেই বিতর্ক করতে এসেছেন। আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তা আজ আবেগ দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিপক্ষ শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি আবেগ দিয়ে সত্যকে ঢাকা যায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা শুনব সর্বশেষ বক্তা বিপক্ষ দলের কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট রংপুর বিভাগ থেকে আগত দলনেতা জান্নাতুন নাইম সোমার কাছ থেকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য। সত্যিই বুঝতে পারছি না যে আমার প্রতিপক্ষ দলের ভুলের বরফটি গলতে আর কতক্ষণ লাগবে, কিন্তু তারপরও আশা করছি যে এই যুক্তি খণ্ডনের পর হয়তোবা উষ্ণতাটি বাড়বে এবং তাদের সেই ভুলের বরফটি গলবে। আর যেহেতু এই সুযোগটি মাননীয় মডারেটর আমাকে অর্পণ করেছেন, সেই তো আপনাকে ধন্যবাদ। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে মোহাম্মদ জাফর ইকবাল কিংবা হুমায়ুন আহমেদ স্যারের কথা, কিন্তু প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আজকে হয়তোবা তারা আনুষ্ঠানিকভাবে সাহিত্য কিংবা দর্শন সম্বন্ধে জ্ঞান অর্জন করেনি, কিন্তু তারা কিন্তু অনানুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিকভাবে সেটি অর্জন করেছেন। অর্থাৎ আজকে আমরা যেটি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছি সেই শিক্ষা ব্যবস্থায়ও কিন্তু তারা সেটি শিক্ষা অর্জন করেছে। অর্থাৎ এটি বলার অপেক্ষা রাখে না যে তারা সেই দর্শন কিংবা সাহিত্য সম্বন্ধে জ্ঞান অর্জন করেনি। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বারবার কর্মমুখী শিক্ষার কথা বলে গিয়েছেন যে আজকের বিশ্ববাজারে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিপক্ষ বন্ধু স্বীকার করে নিচ্ছি, কিন্তু আপনি কি এটি অস্বীকার করতে পারবেন যে কর্মমুখী শিক্ষা উপ আনুষ্ঠানিক শিক্ষার অংশ নয়? আজকে কিন্তু মাননীয় মডারেটর এই উপ আনুষ্ঠানিক শিক্ষার দিকেই সরকার বেশি জোরদার করছে এবং এই কর্মমুখী শিক্ষা কিন্তু উপ আনুষ্ঠানিক শিক্ষারই একটি অংশ। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে দুধ যদি হারিয়ে যায় তাহলে দধি হবে কিভাবে? দুধ থেকেই দধি তৈরি হচ্ছে, কাজেই দুধের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। কিন্তু প্রতিপক্ষ বন্ধু প্রশ্নটি হচ্ছে দুধ যদি না থাকে তাহলে দধি কিভাবে তৈরি হবে? এছাড়া লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে তারা বলে গেলেন যে সাহিত্য চর্চাটি আমাদের মাঝে কমে যাচ্ছে। প্রতিপক্ষ বন্ধু, যেহেতু কমে যাচ্ছে সেহেতু কিন্তু আজকে আকাশ সংস্কৃতি আমাদের সাহিত্যের মধ্যে ঢুকে পড়ছে। আর এই পর্যায়ে যদি আপনারা প্রয়োজনীয়তা বলেন যে প্রয়োজনীয়তা আরও হ্রাস পাবে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আজকে যেমন আমরা লুঙ্গি ডান্স দেখছি, ভবিষ্যতে হয়তো বা আমরা বস্ত্রহীন ডান্স দেখতে বাধ্য হব। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, আমরা সেই আগামী প্রজন্মের স্বপ্ন দেখি না। আজকে মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে বেসরকারি শিক্ষার ক্ষেত্রে সাহিত্য এবং দর্শনের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিপক্ষ বন্ধু, তাই যদি হয়ে থাকে তাহলে কেন আজকে আমাদেরকে দেখতে হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটি জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে ফিল অ্যান্ড ড্রামা? মাননীয় মডারেটর, সেটি কিন্তু আসলে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দলনেতা বলে গিয়েছেন যে আজকে বইমেলায় জনসংখ্যা কমে আসছে, কিন্তু প্রতিপক্ষ বন্ধু আজকে যখন আমরা বই মেলাগুলোতে উপস্থিত হয়ে দেখি যে সেখানে পাঠকের সংখ্যা হচ্ছে তিল ঠাই আর নাহিরের মতো অবস্থা, ঠিক সেই প্রেক্ষাপটে আপনাদের এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত তা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ব্র্যাক এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের 2560টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,800 শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে আমাদের গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার বক্তব্যমালা আমরা শেষ করতে দেখতে পেয়েছি। দুটি শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট সুনামগঞ্জ থেকে আগত এবং কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়, যারা লালমনিরহাট রংপুর বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আজকে এখানে এসেছে। আমরা দেখেছি যে আমাদের এই অনুষ্ঠানে সার্বক্ষণিকভাবে পুরা বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সাদিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ব্র্যাক এর সম্মানিত ভাইস চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ মোশতাক রাজা চৌধুরী। আমি আহ্বান করবো আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম।
আমি সর্বপ্রথম ব্র্যাককে জানাই আমার পক্ষ থেকে এবং আমার এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের বিতর্ক আপনারা দেখলেন যে দুটি স্কুল, তারা ঢাকা শহরের না, তারাও ধরতে গেলে গ্রাম অঞ্চলেরই স্কুল, কিন্তু সেই স্কুলের ছেলেমেয়েদের যে জ্ঞান দেখলাম, তাদের বলার যে ভঙ্গি এবং যেভাবে তারা বলল এবং যে জ্ঞান তারা যেভাবে পড়াশোনা করে বই ঘেটে যেভাবে তারা এইসব যুক্তি উত্থাপন করলো, সত্যি এটা প্রশংসনীয়। দুই দল খুব ভালো করছে, কেউ কারো সে কম না, কিন্তু তবুও বিচারকদের মতে কারো প্রথম করতে হবে, কারো দ্বিতীয় করতে হবে, সেটা হয়ে যাবে। কিন্তু এতে দুঃখ পাওয়ার কিছু নাই, যারা প্রথম হবে বা দ্বিতীয় হবে দুই দলই খুব ভালো করছে। সবারই মত, আমার মনে হয় আমার ব্যক্তিগত একার না, এখানে সবাই যারা আছে প্রত্যেকেরই একই মত যে দু দল অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য উত্থাপন করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসির যে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল, তার ফলাফল আমরা জানিয়ে দিচ্ছি। যেখানে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সিলেট থেকে যারা এসেছিল পক্ষ দলের বক্তা হিসেবে এবং বিপক্ষ দলের বক্তা হিসেবে এসেছিল কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় লালমনিরহাট রংপুর থেকে। আমাদের অগণিত দর্শক শ্রোতা এটিএন বাংলার তারাও আজকের এই বক্তাদের বক্তব্য শুনেছেন। সুচিন্তিত যে রায় তিনজন বিচারক সম্মানিত আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা এবারে তাদের রায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রতিযোগিতায় যেটি বিষয় ছিল আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে, এই বিষয়ের বিতর্ক প্রতিযোগিতায়, আজকের এই গ্র্যান্ড ফাইনালের বিতর্ক প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয়। সুতরাং যেহেতু কালীগঞ্জ কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হলো, আমরা রানার আপ দল হিসাবে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সিলেটের নাম ঘোষণা করছি। সবাই জোরে তালি দিয়ে রানার আপ দলকে অভিনন্দিত করবে। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে বিপক্ষ দল থেকে, একটু আপনাদের বলেই দিলাম বিপক্ষ দল থেকে, এবং বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল নাইম সোমা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে।